এনসিপি, জামাত এবং বিভিন্ন ইসলামী দল থেকে সংখ্যানুপাতিক হারে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের যে দাবি তোলা হচ্ছে এবং দাবিকে জোরালো করা হচ্ছে, সেই দাবির প্রেক্ষাপটে বিএনপি এক ধরনের একা হয়ে পড়ছে কিনা, বিএনপির এই পরিস্থিতিতে করণীয় কি, সেটা নিয়ে চতুর্দিকে আলোচনা শুরু হয়েছে এবং বিএনপি নেতারাও বিভিন্ন রকমের কথা বলছেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে বিভিন্নজন বিভিন্ন আলোচনা সমালোচনা করছেন। এরই মাঝে শেখ হাসিনা ওপার থেকে হুঙ্কার দিয়েছে যার যা কিছু আছে তাই নিয়ে নামতে হবে। দর্শক, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। তো দর্শক, এরই সাথে সাথে আপনাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার ভিডিওর কিছু অংশ বিশেষ আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন। ইতিমধ্যে আপনি গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কোন দিকে ঘটতে যাচ্ছে। তো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তাদের বলবো, আপনারা যদি মূল বিষয়টি জানতে চান তাহলে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে সেই গুরুত্বপূর্ণ আলোচনার ভিডিওটি দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে বর্তমান বাংলাদেশের সব থেকে ভাইরাল নিউজগুলো আপনার কাছে পৌঁছে যাবে সব থেকে আগে। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানানো হচ্ছে এনসিপি এবং জামাত থেকে। সাথে ইসলামী আন্দোলন রয়েছে। ইসলামী আন্দোলনের অবস্থান তো আমরা জানি যে বরিশাল, পটুয়াখালীর দু একটা জায়গায় ছাড়া তাদের অবস্থান কতটা সেটা তো একেবারে পরিষ্কার। জামাতের অবস্থান সারা বাংলাদেশেই রয়েছে, কিন্তু হয়তো বেশ কিছু আসনে সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ এরকম বেশ কিছু জায়গায় জামাতের আধিপত্য রয়েছে, যে আধিপত্যের ফলে হয়তো তারা একেবারে চোখ বন্ধ করে 10-15টা আসনে, যদি এখনকার যে জনপ্রিয়তা সেটা যদি 10-15টা আসনে বিজয়ী হয়ে আসার সম্ভাবনা রয়েছে। বাকি যে বিশাল অঙ্কের সংসদীয় আসন, 300 আসনের মধ্যে বাকি যে 280-90টা আসন, সেই 280-90টা আসনে পেরে না ওঠার পরিপ্রেক্ষিতে জামাতের কৌশল এবং সাথে এনসিপির কৌশল, এনসিপি বাংলাদেশের 300 আসনের কোনো জায়গাতেই নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা নেই। এই মুহূর্তে জনপ্রিয়তার যে বিচার, সাম্প্রতিক সময়ে ইকোনমিক্স থেকে একটা জরিপও প্রকাশ পেয়েছে, সেখানে বলা হচ্ছে যে এনসিপি আগামী নির্বাচনে হয়তো সারা দেশে 5% জনপ্রিয়তা অর্জন করতে পারে, সর্বোচ্চ এর বাইরে যেতে পারবে না। সেক্ষেত্রে ধরে নেওয়াই যায় যে এই দলগুলো সংখ্যানুপাতিক নির্বাচনে চাইবে। যদি 5% তারা ভোট পায়, সারা দেশের ভোট একত্রিত করে যদি 5% ভোট পায়, তাহলে 5%-এর ক্ষেত্রে কয়টা সংসদ সদস্য পাওয়া যায়, সেইভাবে যদি একটা না পাওয়ার চাইতে অন্তত 2টা পাওয়া মেলা ভালো, মেলা লাভজনক। এইভাবে যদি হিসাব করা হয়, সারা দেশে বিএনপির ভোট যদি ধরে নেওয়া যায় যে 40% ভোট হলো, জামাতের ভোট যদি 10% ভোট হয়, কিংবা 8%, 7%, ভোট হয়, তাহলে সেই অনুপাতে বিএনপি যতগুলো সিট পাবে সেই অনুপাতে জামাতকে অত % সিট দেওয়া, এই ব্যাপারগুলো ছোট দলগুলো অপেক্ষাকৃত কম সংসদে জিতে আসতে পারার মতো দলগুলোর জন্য লাভজনক। আর লাভজনক বলেই এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি যাদের অস্তিত্বই প্রেসিডেন্ট সেক্রেটারি নির্ভর, এরকম দলগুলো চাইবেই সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রক্রিয়া চালু হোক, যেন তারা সারা দেশের ভোট, ওয়ান কাইন্ড অফ প্রেসিডেন্ট ইলেকশন, যে সারা দেশের ভোট একসাথে গণনা করে যারা সব থেকে বেশি ভোট পাবে তারা বেশি সংসদ সদস্য পাবে, যারা তার চাইতে কম ভোট পাবে ওইভাবে যে এতটা ভোট পেলে এতজন সংসদ সদস্য পাওয়া যাবে, এর দ্বিগুণ ভোট পেলে এতজন পাওয়া যাবে, এইভাবে যেভাবে হয় আর কি, খুবই সহজ ক্যালকুলেটরে হিসাব করা, সেই হিসাবেই তারা ভোট চাইছে। কিন্তু বিএনপির বাস্তবতা কি? বিএনপির বাস্তবতা হচ্ছে যে যখন আওয়ামী লীগ অনুপস্থিত, তখন সংখ্যানুপাতিক নির্বাচনে যদি এই সিস্টেমে যদি যায় বিএনপি, তাহলে বিএনপির ক্ষতি হবে। সংসদীয় যে পদ্ধতি, 300 আসনে আলাদা আলাদা ভোট, এবং সেখানে একটা বড় ব্যাপার আছে, সংখ্যানুপাতিক নির্বাচনের ক্ষেত্রে আমি যে আসনে ভোট দেব সেই আসনে এমপি কে হবে সেটা আমি আগে থেকে জানবো না, সংখ্যানুপাতিক হিসাবে যদি আমি ধরি। আর যদি সংসদীয় বর্তমান ধারায় নির্বাচন হয়, তাহলে আমি জানবো আমার আসলে এমপিকে, সুতরাং সেই এমপিকে আমার পছন্দ কি পছন্দ না সেই ব্যক্তির ইমেজের উপরে নির্ভর করে আমি অনেক সময় ভোট দেব। নানা ব্যাপার রয়েছে। বিএনপি কোনোভাবেই সংখ্যানুপাতিক নির্বাচন করবে না, এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আজকে একটি অনুষ্ঠান, গতকালকে একটি অনুষ্ঠান শেষে রাতে মন্তব্য করেছেন, যেটা ইসলামী আন্দোলনের সমাবেশ থেকে গতকালকে সংখ্যানুপাতিক নির্বাচন না হলে নির্বাচন হতে দেওয়া হবে না এরকম অধিকার দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে সালাউদ্দিন আহমেদ বেশ কিছু মন্তব্য, বেশ কয়েকটা গণমাধ্যম বিভিন্নভাবে তুলে এনেছেন। একটি গণমাধ্যম বলছে
হচ্ছে, আপনারা দেখে নিতে পারেন। একটি গণমাধ্যম বলছে নির্বাচন বিলম্বিত বা না হওয়ার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া হচ্ছে, অর্থাৎ নির্বাচন বাতিল, বানচাল করা অথবা নির্বাচন বিলম্বিত করা, এই কারণেই পিআর পদ্ধতিটাকে সংখ্যানুপাতিক পদ্ধতি বলা হচ্ছে, সেই পদ্ধতির কথা সবাই বলছে। আবার সময় টেলিভিশন বলছে বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়, সালাউদ্দিন আহমেদের মতামত। আরেকটি গণমাধ্যম বলছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। আরেকটি গণমাধ্যম বলছে যারা পিআর পদ্ধতি চাচ্ছে তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা, অর্থাৎ এই যারা দাবি তুলছে তাদের উদ্দেশ্য আদতে নির্বাচন দেশে না হয়, অর্থাৎ এনসিপি কে টার্গেট করে এই কথাটা বলা হচ্ছে যে এনসিপি মূলত চাই যে নির্বাচন না হোক, প্রফেসর ইউনূসের সরকারি থাক, যেন তারা এখন যেভাবে এক ধরনের রাজত্ব কায়েম করতে সক্ষম হয়েছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে। সালাউদ্দিন আহমেদ যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন তাদের একটি উদ্দেশ্য আছে, যারা স্থানীয় সরকার আগে নির্বাচন চাচ্ছেন তাদের আরেকটি উদ্দেশ্য রয়েছে। আর উদ্দেশ্যগুলো হচ্ছে হয় নির্বাচন বিলম্বিত করা, না হয় বাংলাদেশে নির্বাচন না হওয়া, এটা তাদের উদ্দেশ্য হতে পারে। তবে এদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া, তারা পিআর পদ্ধতিতে নিম্নকক্ষ তথা জাতীয় সংসদের নির্বাচন চায়, সেটা তাদের রাজনৈতিক অবস্থান। কিন্তু বাংলাদেশের বাস্তবতা এবং ঐক্যমত্য কমিশনে যা আলোচনা হয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে ঐক্যমত্য হয়নি। বাংলাদেশের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের ইতিহাস নেই উল্লেখ করে সালাউদ্দিন বলেছেন আনুপাতিক নির্বাচন এদেশের জন্য প্রযোজ্য নয়, যেখানে প্রযোজ্য সেখানে অনেক জটিল অবস্থা। এমন নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের ভোটাররা জানবেন না কে তাদের এমপি হবে, যেটা প্রথমেই বলছিলাম। এমপিদের কাছে তারা যে যাবেন নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না তারা। দেশের গণতান্ত্রিককামী মানুষ স্থানীয় নির্বাচনের জন্য নয়, স্থানীয় নির্বাচন আগে হওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন যে দেশের গণতন্ত্রকামী মানুষ স্থানীয় নির্বাচনের জন্য নয়, জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংগ্রাম করেছেন গত 17 বছর ধরে। বলেছেন গণ অভ্যুত্থান হয়েছে এদেশে যাতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা যায়, সেই রাষ্ট্র নির্মাণ করতে পারবো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি নির্বাচিত সরকার হয়। বিএনপির তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে ঐক্যমত্য কমিশন এই ব্যাপারে ঐক্যমত্য হয়নি, এখন তারা মাঠে আওয়াজ তোলার চেষ্টা করছে, আওয়াজ তুলে মাঠ গঠন করার চেষ্টা করছে। এগুলোর আদতে ভিত্তি নেই, এগুলোর উদ্দেশ্য হচ্ছে নির্বাচন হয় ডিলে করে দেওয়া অথবা নির্বাচন বানচাল করে দেওয়া। বিএনপির বিপক্ষে যখন সকলে একাট্টা হচ্ছে, সব দল যখন একাট্টা হচ্ছে, বিএনপি এবং এনসিপির জোটের সম্ভাবনা যেটা উঠেছিল লন্ডন বৈঠকের পর, সেটাও দৃশ্যত যখন অন্যরকম মনে হচ্ছে, এনসিপি ও ইসলামিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনের কথা ভাবতে শুরু করেছে, তখন বিএনপি কি আগামী নির্বাচনে বিএনপি একা একা নির্বাচন করবে, নাকি বিএনপি নির্বাচনের কৌশলের জন্য ব্যাক এন্ডে অর্থাৎ পর্দার আড়ালে আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের সমঝোতা করবে। কারণ সব দল যদি একাট্টা হয় তাহলে বিএনপির সংসদীয় আসনের সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে বিএনপির আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের সমঝোতা যদি ব্যাক এন্ডে হয়ে যায়, যে কথা গত 10-11 মাস ধরে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে, সেটা যদি হয়ে যায় তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। কদিন আগেও যে ইসলামী আন্দোলনের নেতারা পীর সাহেবরা জামাত ইসলাম সম্পর্কে নগ্ন ভাষায় বাজে কথা বলেছেন, জঘন্য ভাষায় সমালোচনা করেছেন, সেই জামাতকে নিয়ে তারা জোট করার কথা, জামাতের সঙ্গে জোট করার কথা যখন তারা ভাবছে, তখন এটা তো বলাই যায় যে যারা ইসলামী দ্বীন কায়েম করতে চায়, যারা নীতি আদর্শ নিয়ে চলতে চায়, তারাই যখন তাদের এক নীতিতে এক জায়গায় না থেকে এক ধরনের স্যাক্রিফাইসিং ওয়েতে রাজনীতি করার কথা চিন্তা করে, তখন প্রচলিত যে রাজনীতি, অরিজিনাল যে রাজনীতির ধারক বাহক যারা, সেই বড় দলগুলোর রাজনীতির ক্ষেত্রে যে কোনো উত্থান পতনে আশ্চর্য হওয়ার কিছু থাকার কথা নয়। সেই ক্ষেত্রে বিএনপির যদি আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের সমঝোতা হয়ে যায় আগামী নির্বাচনকে কেন্দ্র করে, অবাক হওয়ার বোধ হয় কিছু থাকবে না, যেখানে আমরা ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামকে জোট করতে দেখছি। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত আগামী নির্বাচনের ইকুয়েশনটা কোন দিকে যাচ্ছে? তাতে কি বিএনপির জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে প্রক্রিয়াগুলো? বিএনপি আদতে বিভিন্ন রাজনৈতিক দলের কৌশল, সরকারের কৌশলের কাছে এক ধরনের কি বিব্রতকর পরিস্থিতির মধ্যে দিন অতিবাহিত করছে? কি সিদ্ধান্ত নেবে তারা? আপনার মতামত জানিয়ে আমাদের কমেন্ট।